বাই 2030 পৃথিবী থেকে প্রায় 90 মিলিয়ন জবস একদম ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এগুলো থাকবে না। না, আমি এই কথাটা বলছি না, এই কথাটা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি চাকরির বাজার এবং চাকরির ধরন নিয়ে করা একটা রিসার্চ ওয়ার্কে। তাদের এই রিসার্চ ওয়ার্কের টাইটেল ছিল দ্য ফিউচার অফ জবস অ্যান্ড দ্য রিকোয়ার্ড স্কিলস ইউ নিড টু গেট দেম। দেখেন, 90 মিলিয়ন চাকরি চলে যাওয়া তো এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ইটস এ ট্রানজিশনাল শিফট। তার মানে ওয়ার্ল্ড একটা জায়গায় ছিল, জাম দিয়ে একটা জায়গায় যাবে। 90 মিলিয়ন জবস, ইটস এ হিউজ নাম্বার। এটা চিন্তা করাটাও ভীতিকর। বাট এট দ্য সেম টাইম দে আর অলসো টেলিং দ্যাট newly 170 million jobs will be created into the job market by 2030. তারা কি আন্দাজে কথাটা বলছে? অবশ্যই আন্দাজে কথাটা বলেনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইজ ওয়ান অফ দ্য লিডিং রিসার্চ ইনস্টিটিউট। তারা এই রিসার্চ ওয়ার্কটা করতে 55টা দেশের 22টা ইন্ডাস্ট্রির ডেটা নিয়েছে। মানে এখানে প্রায় মোট 1000টা কোম্পানির ডেটা তারা অ্যানালাইজ করেছে, যেখানে কর্মীর সংখ্যা আবার 14 মিলিয়ন। তার মানে স্কেল ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, এই রিসার্চের স্কেল, কনটেক্সট এবং ডেপথ অনেক বড়। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এই নতুন করে যে চাকরিগুলো ক্রিয়েট হবে এবং আগের চাকরিগুলো যে একদম ভ্যানিশ হয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে না যে আপনি ঘুম থেকে উঠেই দেখলেন যে 90 মিলিয়ন জবস একদম নাই, আবার 170 মিলিয়ন জবস নতুন ক্রিয়েট হয়েছে। পুরা ব্যাপারটা ইটস ভেরি কমপ্লেক্স অ্যান্ড স্লো প্রসেস। এর মধ্যেও ইন্টারনাল এবং এক্সটার্নাল আরো থাউজেন্ডস অফ ফ্যাক্টরস আছে যারা এই জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করবে। বাট কথা সেটা না, কথা হচ্ছে যে নতুন 170 মিলিয়ন জবস ক্রিয়েট হবে, এখানে প্রায় নেট গেইন চিন্তা করলে 80 মিলিয়নের মতো নতুন চাকরি ক্রিয়েট হবে। কথা হচ্ছে এই চাকরিগুলো ক্রিয়েট হবে কোন কোন ডোমেইনে, কোন কোন স্কিল শিখলে আপনি সেই চাকরিগুলো পাবেন, কি কি বিষয় চিন্তা করলে আপনি সেইগুলো নিয়ে স্কিল ডেভেলপ করতে পারবেন। তো এই রিপোর্টটা আপনার বোঝার দরকার আছে, কারণ এখানে আপনার আনসার আছে। যারা ক্যারিয়ার নিয়ে টেন্সড এবং নতুন ক্যারিয়ারে জাম্প ইন করবেন, 2030 সালের মধ্যে চাকরির বাজারটা কিরকম হতে পারে সেটার একটা কমপ্লিট আইডিয়া পেতে আজকের আমাদের ভিডিও। চলেন আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজি, দেখি কোন কোন চাকরিগুলো চলে যাবে, এট দ্য সেম টাইম নতুন যে চাকরিগুলো ক্রিয়েট হবে সেগুলো কোনগুলো। এই প্রশ্নের উত্তর আমাদের আজকে খুঁজতে হবে। তো কথা হচ্ছে, এতদিন তো পৃথিবী ঠিকঠাক চলছিল, এই যে হিউজ ট্রানজিশনাল শিফট, এটা সবার জন্য ঝামেলা। এটা যারা চাকরি খুঁজবে তাদের জন্য ঝামেলা, যারা চাকরি করবে তাদের জন্য ঝামেলা। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ঝামেলাটা আমরা পড়লাম কেন? এই ঝামেলাটার পিছনের মূল কারণগুলো কি কি, সেই কারণগুলো আগে আপনাকে বুঝতে হবে। ওয়াই উই আর মুভিং টুয়ার্ডস দিস ট্রানজিশনাল শিফট, একদম 180 ডিগ্রি পুরো চেঞ্জ করে দিয়েছে। হোয়াট ইজ দ্য মেইন রিজন, কারণটা কি? দেখেন, ইউরোপ আমেরিকা সহ যতগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, সবগুলো কান্ট্রিতেই কিন্তু একটা জিনিস কমন। আপনি যত বড় বড় কোম্পানির কথা বলেন, সেগুলো ফাইন্যান্সিয়াল হোক, সেগুলো ব্যাংকিং সেক্টর, সেগুলো টেক সেক্টর হোক, সফটওয়্যার ডোমেন সেক্টর হোক, রোবোটিক্স হোক, এগ্রিকালচার হোক, হেলথ সেক্টর হোক, ফুড চেইন হোক, সবগুলো বড় বড় কোম্পানি কোনো না কোনোভাবে ইউরোপ আমেরিকা এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে যুক্ত। এখন এইসব কোম্পানিতে হয় আপনার টেকনিক্যাল প্রোডাক্ট বানাইতে হবে, নাহলে প্রোডাকশন লাইন আপ চালাইতে হবে। এখন এই কোম্পানিগুলো রান করতে তো আপনার ট্যালেন্টের দরকার হবে, সেগুলো হোক ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা রোবোটিক এক্সপার্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সপার্ট অথবা ম্যানেজারিয়াল স্কিলস। ওয়ার্ল্ডের যত টপ হেড আছে, টপ ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টগুলোকে তারা হান্ট করে, এই ট্যালেন্টগুলোর জন্য তারা ফানেলিং করে, যাতে করে এই দেশগুলো থেকে তাদের দেশে ওই ট্যালেন্টগুলো যায়। এইটা ফার্স্ট ফ্যাক্টর আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবার এখানে আরও একটা ফ্যাক্টর আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর গড় মানুষের বয়স আপনি দেখেন আমেরিকাতে 39, আবার আপনি যদি ইউরোপের ইতালি কনসিডার করেন, উইচ ইজ নিয়ার টু 47। এখন আপনি যদি জাপানের কথা চিন্তা করেন, ইটস ইভেন মোর 47, উইচ ইজ 47। তখন যেই দেশে গড় মানুষের বয়স যত বেশি, সেই দেশে স্বাভাবিকভাবে অন্য দেশ থেকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা গিয়ে কাজ খোঁজে, বা সেইখানে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাজ করার অনেক বড় বড় স্কোপ থাকে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একে নিড আছে, সেকেন্ড হলো তাদের বয়সের ফ্যাক্টর। এখন কথা হচ্ছে, এই যে বাইরের দেশ থেকে চাকরি করতে যাবে, সেই দেশগুলো কোনগুলো? এদিকে ইন্ডিয়া, চায়না এবং বাংলাদেশ, সেগুলো তো আছেই, প্লাস ওয়ার্ল্ডের আরো ডজন খানেক কান্ট্রি আছে যেগুলো থেকে কিন্তু এই দেশগুলোতে আপনার কাজ করতে লোকজন যাচ্ছে। চায়না যদি বলে আমি আমার কোনো ওয়ার্কফোর্স আমেরিকা পাঠাবো না, ইন্ডিয়া যদি বলে আমার কোনো ওয়ার্কফোর্স আমি আমেরিকা পাঠাবো না, অথবা যদি উল্টা ঘটে কোনো রাজনৈতিক কারণে, যদি ইউএসএর গভর্নমেন্ট বলে, ইউরোপের গভর্নমেন্ট বলে বাইরে থেকে আমরা ওয়ার্কফোর্স নিতে পারবো না, কারণ আমাদের ইন্টারনাল যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটা আমাদের ইন্টারনাল রাজনৈতিক একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তার মানে দেশের লোকদের কাজ দিতে হবে। এইটা আপনার প্রবলেমের একটা ডাইমেনশন। এখন আমি আপনাকে বলি, এই প্রবলেমের সেকেন্ড লেয়ারে কমপ্লেক্স আরেকটা ডাইমেনশন আছে, হুইচ ইজ জিওপলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড পোর ইকোনমিক কন্ডিশন ইন 2025 স্টার্টেড ফ্রম 2020। তো দেখেন, বাংলাদেশে বানানো কোনো গার্মেন্টস ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ইন আমেরিকা, এখানে আরো ইন্টারমিডিয়েট অনেকগুলো কান্ট্রি আছে, মিডল ইস্ট আছে, মিডল ইস্ট পার হয়ে ইউরোপ আছে, অনেকগুলো সমুদ্র সীমা পার হয়ে আমাদের এই পণ্যগুলো কন্টেনারে করে ওই দেশে যায়। বাংলাদেশের সাথে এখানে শুধু আমেরিকার সম্পর্ক ভালো থাকলে হবে না, বাংলাদেশের সাথে ইন্টারমিডিয়েট কানেক্টিং প্রত্যেকটা দেশের সম্পর্ক ভালো থাকতে হবে। শুধু বাংলাদেশের সাথে ভালো থাকলে হবে না, তাদের সম্পর্ক আমেরিকার সাথেও ভালো থাকতে হবে। এখন কথা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের দেশে জাহাজ পরিবহনের জন্য আরাকান আর্মি আমাদের কাছ থেকে কিন্তু পণ্য পরিবহন ট্যাক্সের মতো একটা ব্যাপার, বা তারা কমিশন যাচ্ছে, হুইচ ইজ ইন এ ফর্ম অফ ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল চাঁদাবাজি। কারেক্ট, তারা চাচ্ছে কারণ তাদের সাথে আমাদের কোনো অফিসিয়াল লিঙ্ক আপ নাই বা আমাদের কোনো সিন্ডিকেট এখনো তাদের সাথে কেউ মেনটেন করে না ফর দ্যাট রিজন। তো এখানে দেখেন কোনো দেশ যদি অন্য দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে চায় তো এখানে কিন্তু হিউজ চ্যালেঞ্জ। তো আমি দুইটা ব্যাপারকে কানেক্ট করছি। একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে লোকের দরকার আছে, সেখানে আবার লোক নিলেও সমস্যা। সাউথ ইস্ট এশিয়ার অন্য রাইজিং কান্ট্রিগুলো যদি সেখানে লোকজন পাঠানো বন্ধ করে, জিনিসটা বেশ কমপ্লেক্স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য। তারা তো এমনিতেই থ্রেটেন ফিল করছিল যে প্রোডাকশন লাইন আপে তারা চায়নার উপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশের মতো কান্ট্রি, ইন্ডিয়ার মতো কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট। অন টপ অফ দ্যাট ট্যালেন্ট সাপ্লাইও তাদেরকে হুমকি দিচ্ছে চায়না ইন্ডিয়ার মতো বড় বড় রাষ্ট্রগুলো। তো আপনি তাদেরকে যত হুমকি দিবেন, তারা যদি মানুষ না পায় কি করবে? তাদের উপায়টা তারা খুঁজে নেবে। এখানে আসে থার্ড ডাইমেনশন, হুইচ ইজ অটোমেশন। তারা যদি ড্রাইভার না পায়, সেলফ ড্রাইভিং কার বানাবে। সফটওয়্যার ডেভেলপার না পেলে গিটহাব কোপাইলট, কার্সর এইসব টুল বানিয়ে তারা অটোমেট করবে। তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য লোক না পেলে ইন্ডাস্ট্রিয়াল রোবট মেক করবে। তো আমরা দেখছি অ্যামাজন ওয়্যারহাউসে কিন্তু এরকম অনেক রোবট আছে যেগুলো একদম স্বয়ং সক্রিয়ভাবে এন্ড টু এন্ড প্রোডাক্ট ডেলিভারি করছে। আবার তারা যদি তেল সাপ্লাই প্রবলেমেটিক হয়, অবশ্যই তারা ইনোভেশন করবে এবং চেষ্টা করবে হাইড্রোজেন ফুয়েল দিয়ে কার রান করতে। তো দেখেন, তারা এই জিও পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশনের কারণে উদ্ভূত যে প্রবলেমগুলো, এগুলো বাইপাস করতে যাবে ভায়া অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আদার কোরিলেটেড স্কিলস। এটা তো আমরা এখন ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি কি লেভেলের অটোমেশন দিয়ে পুরো পৃথিবী চোখ করে ফেলছে। তো আমরা এই পরিস্থিতিতে পড়েছি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চ্যালেঞ্জের কারণে। এখানে একটা কথা বলে রাখি, ঠিক এই কারণেই কিন্তু বাইডেন কিছুদিন আগে বলছিল যে সবকিছু প্রোডাকশন আমার ইউএসএতেই হবে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার গভর্নমেন্ট একই কথা বলছে। এখন কিন্তু ট্রাম্পের ইলেকশন জেতার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে সে আমেরিকাতে ইনসাইডে প্রোডাকশন বাড়াবে, আমেরিকার এমপ্লয়াবিলিটি স্কোর আরো অনেক হাই করবে। দ্যাটস এ বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য গ্লোবালাইজেশন ইটসেলফ। আর এই ফ্যাক্টরগুলোই কিন্তু ডিগ্লোবালাইজেশন ট্রিগার করে। ডিগ্লোবালাইজেশন মানে আগে যেরকম আমরা ওপেন ট্রেডের ওয়ার্ল্ডে বসবাস করছিলাম, এখন প্রত্যেকটা কান্ট্রি তাদের নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার ট্রাই করবে। দ্যাট ইজ ডিগ্লোবালাইজেশন। দ্যাটস অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টর দ্যাট এই পৃথিবীতে আমরা পরিবর্তিত ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। এবং এই ফ্যাক্টরগুলো ট্রিগার করছে, সাম আপ করে বললে, ব্যাড ইকোনমিক কন্ডিশন, কমপ্লেক্স জিওপলিটিক্যাল রিলেশনশিপ, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ জিওপলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন, ডিগ্লোবালাইজেশন এবং ডেমোগ্রাফিক শিফটস। বাংলাদেশে গড় মানুষের বয়স অনেক কম। এটা একটা তরুণ দেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বারবার বলছে যে আমাদের অনেক শক্তি, অনেক পাওয়ার, কারণ আমরা অনেক তরুণ একটা দেশ। এখানে গড় মানুষের বয়স অ্যারাউন্ড 30, 32, 33, 34 এরকম। কিন্তু গড় বয়স যেটা যদি আপনি জাপানে চিন্তা করেন, হুইচ ইজ 47, ইটস অ্যালার্মিং, রাইট? আর সব ব্যাপারগুলো মিলেই it's a perfect time to use artificial intelligence as a driving factor, automation as a driving factor. Software development is also another big factor, যেটা দিয়ে আপনি সব কাজকে এজেন্টিক করে ফেলবেন, অটোমেট করে ফেলবেন। দেখেন, চ্যালেঞ্জ যেমন তারা বলেছে 90 মিলিয়ন জবস উইল বি চেঞ্জড অর ভ্যানিশড ফর এভার, অ্যাট দ্য সেম টাইম এখানে 170 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে এবং এখানে হিউজ নেট গেইন আছে জব ফিল্ডে। তো কথা হচ্ছে কোন কোন জব ফিল্ডগুলোতে আপনার একটু ফোকাস দিতে হবে। নাম্বার 1 ইজ বিগ ডেটা অ্যানালিসিস। এই সেক্টরে বাই 2030 প্রায় 120% গ্রোথ হবে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে চলবে সেটা কিন্তু র ফুয়েল হচ্ছে ডেটা। গাড়ির যেমন র ফুয়েল হচ্ছে পেট্রোল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের র ফুয়েল হচ্ছে ডেটা। ফিনটেক ইঞ্জিনিয়ার্স, তার মানে আপনি শুধু সফটওয়্যার ডেভেলপার হইলে হবে না, আপনি ব্লকচেইন ডোমেনের এক্সপার্ট নাকি আপনি ফিনটেক ডোমেনের এক্সপার্ট, এটাও একটা ম্যাটার করে। তো ফিনটেক ডোমেনে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের গ্রোথ হবে 100%। সো আপনি যদি বিকাশে চাকরি করেন, নগদে চাকরি করেন, ট্রাই টু কনভার্ট অ্যান্ড সেল দিস অ্যাজ এ ডোমেন এক্সপার্ট আর ডোমেন স্কিল হিসেবে আপনি এটা সেল করতে পারলে ইউ উইল গেইন নিয়ারলি 100% বাই 2030। ইভেন সফটওয়্যার ডেভেলপার যারা কিনা একদম অটোমেটেড হয়ে যাবে চ্যাট জিপিটি বা কোপাইলট দিয়ে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 80% জব গ্রোথ হবে। এটা তো হওয়ারই কথা, তাই না? অন্যান্য ফিল্ড যখন এআই যখন একদম কোর আপনার জিনিসটা বানিয়ে দেবে টু ডিস্ট্রিবিউট দিস থিং, এগুলো নানা জায়গায় প্লাগ ইন করতে ইউনিট সফটওয়্যার ডেভেলপার, সেখানেও 80% গ্রোথ হবে। বাট এটা অ্যাট দ্য সেম টাইম এটাও বলছে সব জায়গায় এরকম আরামের ঘটনা ঘটবে না, কিছু জায়গায় ডিস্টার্বিং ফ্যাক্টর ঘটবে। যেমন ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ক্লার্কস টাইপের কাজ উইল বি রিডিউসড বাই 50%, মানে ডিক্লাইন করবে, 50% ডিক্লাইন করবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 45% ডিক্লাইন করবে। ব্যাংক টেলার জব 35% ড্রপ করবে। আবার আপনি যদি কাস্টমার কেয়ার এবং কল সেন্টার্সের কথা চিন্তা করবেন, ইট উইল অলসো ড্রপ, কারণ এআই ভয়েস ক্লোনিং দিয়ে মানুষ এখন অটো কাস্টমারের সাথে যোগাযোগ করে নিবে। তো এগুলোতে গেল ডোমেইনের কথা, এই ডোমেইনগুলো ভালো করবে। বাট আমি আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে আপনাদেরকে বলে আসছি, ফিউচার ওয়ার্ল্ডে টিকে থাকতে গেলে আপনার 3টা ব্যাপার, একদম 3টা স্কিল সেট একদম টপ নচ থাকা লাগবে যদি আপনি 2030 সাল 40 সাল এতদিন পর্যন্ত এই চাকরির মার্কেটে বা মডার্ন ওয়ার্ল্ডে আপনি টিকে থাকতে চান। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউর অ্যানালিটিক্যাল স্কিল, যেটা কিন্তু ডিমান্ডেও থাকবে। অ্যানালিটিক্যাল স্কিল উইল বি 69% ইন ডিমান্ড বাই 2030
এটা আপনার লাগবে। দ্য সেকেন্ড স্কিল ইজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্সি। রেজিলিয়েন্স মানে আপনার একদম পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। ফ্লেক্সিবিলিটি মানে আপনার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। নতুন নতুন স্কিল সেট যদি আপনার অফিস আপনাকে শিখতে দেয় বা আপনার যে প্রজেক্ট রিকোয়ার করে সেখানে আপনার শিখতে হয়, সেখানে আপনার ফ্লেক্সিবল থাকতে পারে। এই স্কিলটা আপনার দরকার। লার্নেবিলিটি, এখানে ছোট করে বলতে গেলে এই জিনিস দুইটার মধ্যে আরও একটা জিনিস আপনি ঢুকে নিতে পারেন, গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড লার্নেবিলিটি। এটাও আপনার থাকতে হবে, যেটাও কিনা ইন ডিমান্ডে থাকবে প্রায় 67% অফ দ্য কেসেস। এটা কিন্তু এই রিপোর্ট থেকে বলা, আমার মুখের কথা না, যদি এগুলো আমি অনেক আগে থেকেই বলে আসছি। লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স, এই জিনিসটাও 61% ইনক্রিজ হবে, ইন ডিমান্ডে থাকবে 61% অফ দ্য কেসেস। এই জিনিসগুলো লাগবে। সোশ্যাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বিজনেস, সোশ্যাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এডুকেশন অ্যান্ড সোশ্যাল লিডারশিপ, এই জিনিসগুলো ইন নিডে থাকবে। আর ক্রিয়েটিভ থিঙ্কিং না হলে এআই এর এই যুগে এসে ইউনিক কিছু প্রডিউস করা ইটস নিয়ারলি ইম্পসিবল। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, ক্রিয়েটিভ থিঙ্কার হইতে হবে আপনাকে। একদম গড়পড়তা প্রম্পট অন্য একজন লিখে দিছে, সেটাই আপনি এসে ডাম করেছেন, ওই আনসারটাও কিন্তু একই হবে। সো ইউ উইল হ্যাভ টু ক্রিয়েটিভ, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। সো পুরা জিনিসটা যদি সাম আপ করতে চাই, আপনাকে এই যুগে টিকে থাকতে গেলে নতুন জিনিস শেখার যে ক্ষমতা 100 থাকতে হবে, গ্রোথ মাইন্ডসেট 100 থাকতে হবে। দিস জব ওয়ার্ল্ড উইল ডেফিনেটলি চেঞ্জ। যদি টোটাল চিন্তা করি, প্রায় 59% অফ দ্য ওয়ার্কফোর্স যাদের কিনা রিস্কিলিং দরকার হবে, একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে যেতে হইতে পারে, নতুন জবে নতুন স্কিল শিখতে হইতে পারে। সো আপনার লার্নেবিলিটি না থাকলে এবং গ্রোথ মাইন্ডসেট না থাকলে দিস ইজ ইম্পসিবল। তো আজকের এই ডিসকাশনটা আরও 1-2 ঘন্টা করা যেতে পারে। আপনাদের যদি প্রয়োজন হয়, আই উইল বি ইন আ লাইভ সেশন টু হেল্প ইউ হাউ টু ডিসাইড অন দ্য নেক্সট ক্যারিয়ার পাথ, হাউ টু ডিজাইন ইউর ক্যারিয়ার ফর 2030। তো আজকে শেষ করতে চাই, নাও দ্য থিং ইজ অ্যাডাপ্ট, লার্ন অ্যান্ড কোলাবোরেট। Do not work against artificial intelligence. It's not about replacing human intelligence. It's about creating better something together with AI systems. Thank you everyone. আবার দেখা হবে আশা করছি পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।